ভাবুন তো, একটি দ্বীপে বিষধর সাপের উৎপাত বেড়ে গেছে। মানুষ সাপের ভয়ে আতঙ্কিত। তাই সাপ মারার জন্য বাইরে থেকে আনা হলো একটি প্রাণী, বেজি। কর্তৃপক্ষের পরিকল্পনা ছিল খুবই সহজ। বেজি আসবে, সাপ শিকার করবে, সাপের সংখ্যা কমবে আর মানুষ নিরাপদে থাকবে। কিন্তু প্রকৃতি মানুষের পরিকল্পনা অনুযায়ী চলল না। সাপ মারার বদলে বেজি শিকার করতে শুরু করল দ্বীপের বিরল প্রাণীদের। আর মাত্র ৩০টি বেজি কয়েক দশকের মধ্যে হয়ে গেল প্রায় ১০,০০০। এরপর এই বেজিদের নির্মূল করতেই জাপানের সময় লেগে গেল প্রায় ৪৫ বছর। খরচ হল প্রায় ২৯০ কোটি টাকা। আর এই অবিশ্বাস্য ঘটনার সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের নামও। এটি আমামি ওশিমা দ্বীপের গল্প। জাপানের দক্ষিণের একটি দ্বীপ আমামি ওশিমা। প্রায় ৭১২ বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটি জীববৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ। এখানে এমন অনেক প্রাণী আছে যাদের পৃথিবীর আর কোথাও দেখা যায় না, যেমন বিরল আমামি খরগোশ। এই প্রাণী এতটাই প্রাচীন ও বিরল যে জাপানে একে বলা হয় জীবন্ত জীবাশ্ম। কিন্তু একসময় এই প্রাণীদের ভবিষ্যৎ নিয়েই মানুষের সবচেয়ে বেশি চিন্তা ছিল না। মানুষ তখন চিন্তিত ছিল অন্য একটি প্রাণীকে নিয়ে, হাবু সাপ। হাবু হলো এক ধরনের বিষধর পিট ভাইপার। এর কামড় আমামি দ্বীপপুঞ্জে বহুদিন ধরেই মানুষের জন্য বড় সমস্যা ছিল। ১৯৬৭ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত আমামি ওশিমা, টোকুনোশিমা এবং আশপাশের দ্বীপগুলোতে হাবুর কামড়ের ২৬৭৩টি ঘটনা নথিবদ্ধ হয়েছিল। তাই সাপের সংখ্যা কমানোর জন্য নতুন কোনো সমাধান খুঁজছিল কর্তৃপক্ষ। আর তখনই তাদের মাথায় এলো বেজি। কারণ বেজি আর সাপের শত্রুতার গল্প তো বহু পুরনো। এমনকি বাংলা ভাষায়ও আছে অহিনকুল সম্পর্ক। কর্তৃপক্ষ ভাবল, বেজি যদি সাপ খায় তাহলে বেজি ছেড়ে দিলেই তো সমস্যার সমাধান। কিন্তু এখানেই শুরু হলো বড় ভুল। এই গল্পে বাংলাদেশের নামটা কেন? কারণ জাপানে যে বেজি ব্যবহার করা হয়েছিল তার ইতিহাস আরও পুরনো। ১৯১০ সালে বাংলাদেশ থেকে ছোট ভারতীয় বেজি হেরপেস্টেস আউরোপাংক্টেটাস নেওয়া হয়েছিল জাপানের ওকিনাওয়া দ্বীপে। বর্তমানে এই প্রাণীটি উর্ভা আউরোপাংক্টেটাস নামে পরিচিত। পরবর্তীতে ওকিনাওয়া থেকেই প্রায় ৩০টি বেজি ১৯৭৯ সালে নিয়ে যাওয়া হয় আমামি ওশিমায়। উদ্দেশ্য একটাই, হাবু সাপ কমানো। কিন্তু পরিকল্পনার সবচেয়ে বড় দুর্বলতা ছিল একটি বিষয়, বেজি আর হাবুর জীবনযাপন এক ছিল না। হাবু মূলত নিশাচর, অর্থাৎ রাতে বেশি সক্রিয়। অন্যদিকে বেজি সাধারণত দিনের বেলায় সক্রিয়। তাহলে কি হলো? যে শিকারীকে সাপ মারার জন্য আনা হয়েছিল তার সঙ্গে সাপের দেখা হওয়ার সুযোগই খুব বেশি ছিল না। কিন্তু দিনের বেলায় বেজি যখন খাবার খুঁজতে বের হতো তখন সামনে পাওয়া অন্য প্রাণীগুলোই হয়ে উঠত তার সহজ শিকার। আর আমামি ওশিমা ছিল বেজির জন্য যেন এক আদর্শ আবাসস্থল। খাবার প্রচুর, বড় কোনো প্রাকৃতিক শিকারী নেই। ফলে বেজির সংখ্যা বাড়তে থাকলো দ্রুত, ৩০ থেকে ১০,০০০। ১৯৭৯ সালে ছিল মাত্র প্রায় ৩০টি, কিন্তু ২০০০ সালের দিকে এই সংখ্যা পৌঁছে গেল আনুমানিক ১০,০০০-এ। এবার বেজির শিকার শুধু সাপ নয়, তাদের তালিকায় চলে এলো আমামি খরগোশ, বিরল ব্যাঙ, স্থানীয় ইঁদুর এবং আরও বহু স্থানীয় প্রাণী। এমন প্রাণীও ছিল যারা বিবর্তনের ইতিহাসে এ ধরনের শিকারীর সঙ্গে প্রায় অপরিচিত। ফলে একটি সমস্যা কমানোর জন্য যে প্রাণীকে দ্বীপে আনা হয়েছিল সেই প্রাণীই হয়ে উঠল নতুন এবং আরও বড় পরিবেশগত সমস্যা। এক কথায়, খাল কেটে কুমির আনা। এবার বেজি ধরাই হলো আসল যুদ্ধ। ১৯৯০-এর দশকে স্থানীয় কর্তৃপক্ষ বেজি ধরার উদ্যোগ নেয়, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। ৩০টি বেজিকে ধরার কাজ আর ১০,০০০ বেজিকে ধরার কাজ এক নয়। ২০০০ সালে শুরু হলো বড় ধরনের নির্মূল অভিযান। বসানো হলো ফাঁদ, ব্যবহার করা হলো টোপ, বনের বিভিন্ন জায়গায় লাগানো হলো ক্যামেরা। পরে বেজির গন্ধ শনাক্ত করার জন্য প্রশিক্ষিত কুকুরও কাজে নামানো হলো। ২০০৫ সালে গড়ে তোলা হলো বিশেষজ্ঞদের দল, আমামি মঙ্গুস বাস্টার্স। কিন্তু বেজিরাও যেন পাল্টা কৌশল শিখে ফেলল। যেসব বেজি সহজে ফাঁদে ধরা পড়তো তারা একে একে কমে গেল। বেঁচে থাকা বেজিগুলো হয়ে উঠল আরও সতর্ক। তারা ছড়িয়ে পড়ল দুর্গম এলাকায়। একসময় জাপানকে পুরো দ্বীপ জুড়ে ব্যবহার করতে হলো ৩০,০০০-এরও বেশি ফাঁদ এবং ৩০০টি বেশি ক্যামেরা। কিন্তু এখানে ছিল আরও একটি ভয়ঙ্কর সমস্যা। ধরুন আপনি ৯৯% বেজি ধরে ফেলেছেন, তবুও কাজ শেষ নয়। কারণ কোথাও যদি কয়েকটি বেজি বেঁচে থাকে, বিশেষ করে একটি প্রজননক্ষম স্ত্রী বেজি, তাহলে আবার শুরু হতে পারে পুরো বংশবিস্তার। অর্থাৎ নির্মূল অভিযানের সবচেয়ে কঠিন কাজ হলো শেষ কয়েকটিকে খুঁজে বের করা। শেষ বেজিটি ধরা পড়ল ২০১৮ সালে।
2018 সালের এপ্রিল মাসে একটি বেজি ফাঁদে ধরা পড়ল। এরপর আর কোনো বেজির সন্ধান পাওয়া গেল না। কিন্তু জাপান তখনই বলল না আমামি ওশিমা বেজি মুক্ত, কারণ একটি বিশাল দ্বীপ থেকে কোনো প্রাণীকে পুরোপুরি নির্মূল করা হয়েছে এ কথা বলা যতটা সহজ, প্রমাণ করা ততটাই কঠিন। তাই অভিযান চলতেই থাকলো। ফাঁদ বসানো হলো, ক্যামেরা নজরদারি চলল, প্রশিক্ষিত কুকুর দিয়ে অনুসন্ধান করা হলো। বছরের পর বছর বিজ্ঞানীরা খুঁজলেন কোথাও কি একটি বেজিও বেঁচে আছে। অবশেষে 3 সেপ্টেম্বর 2024 জাপানের পরিবেশ মন্ত্রণালয় ঘোষণা করল আমামি ওশিমা থেকে বেজি নির্মূল করা সম্ভব হয়েছে। 1979 সালে শুরু হওয়া একটি ভুলের চূড়ান্ত সমাধান করতে লেগে গেল প্রায় 45 বছর। এই ভুলের দাম কত? এই ভুলের মাসুল শুধু সময় দিয়ে দিতে হয়নি, দিতে হয়েছে বিপুল অর্থ। 2000 থেকে 2024 সাল পর্যন্ত বেজি নির্মূল কর্মসূচিতে জাপানের খরচ হয়েছে প্রায় 3.57 বিলিয়ন ইয়েন। বাংলাদেশি মুদ্রায় বর্তমানের কাছাকাছি বিনিময় হার ধরে যা প্রায় 290 কোটি টাকা। কিন্তু গল্পের আরেকটি দিকও আছে। গবেষকদের হিসাব অনুযায়ী আমামি ওশিমার জীববৈচিত্র্য রক্ষার এই প্রকল্পের সামাজিক মূল্য ছিল এর খরচের তুলনায় অনেক বেশি। সম্ভাব্য সামাজিক মূল্য দাঁড়ায় 253.9 বিলিয়ন ইয়েনেরও বেশি, অর্থাৎ প্রায় 1.69 বিলিয়ন মার্কিন ডলার। গবেষকদের হিসাবে প্রকল্পে ব্যয় করা অর্থের তুলনায় এর সামাজিক মূল্য প্রায় 71 গুণ বেশি। তাহলে আসল ভুলটা কার? এখানে একটি বিষয় মনে রাখা খুব জরুরি। বেজিদের আসলে কোনো দোষ ছিল না। তারা নিজেরা জাপানে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। তারা জানতও না তাদের একটি নির্দিষ্ট কাজের জন্য সেখানে নিয়ে যাওয়া হয়েছে, সাপ মারতে হবে। বেজি শুধু তার স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী খাবার খুঁজেছে, বেঁচে থাকার চেষ্টা করেছে, বংশ বিস্তার করেছে। অর্থাৎ ভুলটা ছিল মানুষের সিদ্ধান্তে। প্রকৃতির সবচেয়ে বড় শিক্ষা, মানুষ অনেক সময় কোনো সমস্যার দ্রুত সমাধান খুঁজতে গিয়ে ভাবে প্রকৃতির একটি প্রাণীকে অন্য একটি পরিবেশে ছেড়ে দিলেই সে আমাদের প্রয়োজন অনুযায়ী কাজ করবে। কিন্তু প্রকৃতি এতটা সরল নয়। একটি প্রাণীকে নতুন পরিবেশে নিয়ে গেলে বদলে যেতে পারে তার শিকার নির্বাচন, তার বংশ বিস্তার, তার আচরণ এবং পুরো বাস্তুতন্ত্রের ভারসাম্য। আমামি ওশিমার বেজির গল্প তাই শুধু জাপানের একটি পরিবেশগত ভুলের গল্প নয়, এটি মানুষের জন্য একটি সতর্কবার্তা। প্রকৃতিতে কোনো প্রাণীকে ছেড়ে দেওয়া খুব সহজ, কিন্তু সেই সিদ্ধান্ত ভুল হলে তার মাসুল দিতে হতে পারে বছরের পর বছর, দশকের পর দশক, কখনো কখনো পুরো 45 বছর। তাই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার আগে প্রকৃতিকে বোঝা অনেক বেশি জরুরি, কারণ প্রকৃতির ভারসাম্যে একটি ছোট সিদ্ধান্তের প্রভাবও কখনো কখনো বিশাল হয়ে উঠতে পারে।